আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। যখন শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না বা দেশ ছাড়তে রাজি হচ্ছিলেন না, তখন তার পরিবারের সদস্যরা কি করেছিলেন, সেখানে শেখ রেহানার নামটি সামনে চলে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার সঙ্গে আলাদাভাবেই নতুন করে একটি যুদ্ধ ঘোষণা করেছিলেন, যেখানে প্রশাসন ও ছাত্র জনতা তথা বাংলাদেশের সকল জনগণ একদিকে ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনাকে বিভিন্নভাবে পদত্যাগের জন্য বুঝালেও কোনোভাবেই কাজ হয়নি। সর্বশেষ সেনাপ্রধান ওয়াকার ও শেখ রেহানা শেখ হাসিনার পা জড়িয়ে ধরেও তাকে পদত্যাগ করাইতে পারেনি। তাহলে এই পদত্যাগ হলো কিভাবে? শেখ হাসিনা কার কথায় পদত্যাগ করলেন, আর সেই দিন বঙ্গভবনে কি কি ঘটেছিল, আসুন আজকে তার ফুলফিল নথি আপনাদের সামনে প্রকাশ করবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। 5ই আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য, যেখানে আরও বলা হয়েছে 4ই আগস্ট রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানে নিয়ে যান শেখ হাসিনাকে। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার সেই পুরনো একটি তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, যে যখন শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না বা দেশ ছাড়তে রাজি হচ্ছিলেন না, তখন তার পরিবারের সদস্যরা কি করেছিলেন, সেখানে শেখ রেহানার নামটি সামনে চলে আসে। বলা হচ্ছিল যে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান তিনজন যে কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে, পরিস্থিতি বলেছেন যে যেভাবে জনতা আসছে, লক্ষ লক্ষ জনতা, এটা প্রতিরোধ করা সম্ভব না। প্রতিরোধ করতে গেলে ব্যাপকভাবে রক্তক্ষরণ হবে, রক্তক্ষয় হবে। তখন তর্ক বিতর্ক হচ্ছিল। তখন শেখ হাসিনা বলছিল যে কেন পুলিশ তো তাদেরকে মোকাবেলা করছে, সেনাবাহিনী কেন পারবে না, তোমরা কেন গুলি চালাচ্ছ না? তখন সেনা প্রধান বোঝানোর চেষ্টা করেছেন যে সেনাবাহিনীর পক্ষে গুলি করা সম্ভব না। সেনাবাহিনীর একটি আন্তর্জাতিক অবস্থান আছে, জাতিসংঘ একেবারে টোটালি ব্যান করে দেবে মানে সেনাবাহিনীকে, যে আন্তর্জাতিক কোনো দেশে বা সংস্থায় ভূমিকা পালন করতে পারবে না সেনাবাহিনী, যেহেতু সাধারণ মানুষের উপর গুলি চালায়। এই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু শেখ হাসিনা কোনোভাবেই কথায় কান দিচ্ছিলেন না। এইদিকে তার কাছে যে ঘন ঘন মেসেজ আসছে আর্মির সদর দপ্তর বা বিভিন্ন সূত্র থেকে, তাতে দেখা যাচ্ছে যে গণভবনের অনেক কাছাকাছি চলে এসছে এবং সবার লক্ষ্য হচ্ছে গণভবন। বিষয়টি বলার চেষ্টা করার পরেও শেখ হাসিনা অনড় থাকেন এবং তিনি পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না। সেই পর্যায়ে তখন সেনাপ্রধান, যেহেতু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাথে শেখ হাসিনার আত্মীয়তার সূত্র আছে, সেই সূত্র ধরে তিনি আলাদাভাবে বৈঠক থেকে বেরিয়ে যেয়ে সে আলাদাভাবে শেখ রেহানাকে বিষয়টি বোঝান এবং একেবারে যে খুবই একটা পরিস্থিতি খারাপ হবে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে শেখ রেহানাকে বোঝানোর পর শেখ রেহানা রাজি হন এবং শেখ রেহানা অনুরোধ করেন শেখ হাসিনাকে। তাতেও কাজ হচ্ছিল না, তাতেও তিনি রাজি হননি। পরে শেখ রেহানা কৌশলে আবার বের হয়ে যান এবং তখন জয় এবং পুতুল দুইজনকেই পরিস্থিতিটা বোঝান। তখন ছেলে মেয়ে দুইজন যখন কি খুব সিরিয়াসলি শেখ হাসিনাকে ধরেন, তখন শেখ হাসিনা নমনীয় হন। তারপরেও তিনি ভাষণ দেবেন, এইসব করতে করতে জনতা অনেকখানি কাছে চলে এসছে। পরে সেই ভাষণটাও দেওয়া সম্ভব হয়নি, এমনকি তিনি যে আনুষ্ঠানিকভাবে আসলে পদত্যাগপত্র লিখে দেবেন সেই অবস্থাটা হয়নি। এই অবস্থায় তিনি দেশ ত্যাগ করেন। এই ছিল কাহিনী। কিন্তু এটা জানা যায়নি যে পদত্যাগ করতে 5ই আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা।
তাহলে পরিস্থিতি হয়তো পারিবারিক আবহে তেমনই ছিল যে শেখ হাসিনা যখন নাকি মানছিল না, তখন শেখ রেহানা তার পা জড়ায় ধরে বলছে হয়তো যে আপা পরিস্থিতি খুবই খারাপ, তুমি রাজি হও। তেমনটা আজকে প্রকাশ পেয়েছে চিফ প্রসিকিউটরের মুখ থেকে। এখানে খবরে বলা হচ্ছে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতার মসনদ ছাড়তে রাজি হচ্ছিলেন না। এক পর্যায়ে পদত্যাগ করতে 5ই আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এই তথ্য পড়ে শোনান তিনি। চিফ প্রসিকিউটর বলছেন, শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে সোমবার সকাল 10:30 থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরা বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। যে কথাটা মানে পূরণ হলো, ঠিক পা জড়ায় ধরে শেখ হাসিনাকে রাজি করাতে হয়েছে, এই তথ্যটা জানা ছিল না। দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে 3রা আগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত প্রাণহানি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতে প্রকাশ্যে শেখ হাসিনা ঘুরে বেড়াচ্ছেন চেন্নাইয়ের বিভিন্ন জায়গায়। এদিকে আওয়ামী লীগের ট্রান ব্যাক নিয়ে আরো নানান ধরনের ইস্যু তুলছে সামনে সেনাপ্রধান ওয়াকার হঠাৎ করেই ডক্টর ইউনূসকে পদত্যাগের চাপ প্রয়োগ সহ নির্বাচন দ্রুত বাস্তবায়নের চাপ যে প্রয়োগ করেছেন, যা ভারতীয় একটি এজেন্ডা মাত্র বাস্তবায়ন। আসুন সর্বশেষ এ বিষয়ে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। শেখ রেহানা তার বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি 16 কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে, ভাত খাওয়াইতেছে, সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না। শুনে ছোট বোন ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না? আর কয়েক লক্ষ লোককে খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা ওরই কথা। আচ্ছা, আপনারা কি জানেন যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে পতিত আওয়ামী লীগ সরকার কোন ধরনের বাস্তবিক পদক্ষেপ নেয়নি? এর মূল কারণ হচ্ছে দিল্লি দেশে হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে। রোহিঙ্গারা ফিরে না আসুক, এটাই তো ইন্ডিয়া চায়। কারণ রোহিঙ্গাদের তারা যে কালাদান প্রজেক্ট করতেছে সেখানে তো রোহিঙ্গাদের জমির উপরে এসে স্থাপনা করেছে। আর্মি চিফ অভিনন্দন সে ইন্ডিয়ার চ্যানেলে পালকি শর্মার কাছ থেকে প্রো ইন্ডিয়ান সার্টিফিকেট পেয়েছে। শুনেন, The army chief is against it. He is seen as a pro-India officer. এইবার বুঝেছেন তো সব রসুনের কেন এক জায়গায় সন্নন্ননী ওয়াকার বাম আওয়ামী লীগ এই সবগুলা ইন্ডিয়ান হারবাল খাওয়া মাল। করিডোর বিষয়টা নিয়ে ভারত যে ভয়াবহ খেলা খেলিচ্ছে তা নিয়ে আমি গত এপিসোডে কিছুটা আলোচনা করেছি। ভারতীয় চোরদের ষড়যন্ত্র যে কত ভয়ঙ্কর তা আরো বিস্তারিত আলাপ করব। আপনারা জানেন যে 2016 সালের অক্টোবর থেকে রাখাইন রাজ্যের রাখাইন সম্প্রদায়ের সহায়তায় মায়ানমারের বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের মানবতা বিরোধী অপারেশন চালায়। এই জাতিগত নিধনের পেছনের উদ্দেশ্য ছিল রাখাইন রাজ্যের সিতোয়ে বন্দর থেকে শুরু করে উত্তর রাখাইনের বুথিডং অঞ্চল পর্যন্ত মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের চিরতরে বাংলাদেশে বিতাড়িত করা, যাতে করে ভারতের কালাদান মাল্টি মডাল ট্রানজিট করিডোরের জন্য জায়গা খালি করা যায়। কোথাও কোনো উন্নয়ন প্রকল্প হলে সেই প্রকল্পের আশেপাশের জায়গার দাম বাড়ে, আপনারা জানেন। অনেক জমি অধিগ্রহণ করতে হয় সরকারকে, এটাও আপনারা জানেন। কোথাও রাস্তা গেলে রেল গেলে জমি অধিগ্রহণ করে সরকার বা ওই কোম্পানি, এতে অনেক টাকা দিতে হয় সরকারকে বা ওই কোম্পানিকে। যদি একেবারে উচ্ছেদ করে দেওয়া যায় তাহলে ক্ষতিপূরণের টাকা বেঁচে যায় আর কি। আর আশেপাশের জমির তো দাম বাড়েই, আপনারা জানেন। আপনারা পদ্মা ব্রিজের কথাই ধরেন না কেন। যাই হোক, এই মানবতা বিরোধী অভিযানের ফলে বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয়। এরপরে শুরু হয় আর এক নতুন অধ্যায়। 2023 সালে রাখাইন সম্প্রদায়ের বাহিনী আরাকান আর্মির সাথে মায়ানমার বাহিনীর ব্যাপক যুদ্ধ শুরু হয় এবং এর ফলে 2024 সালে সেপ্টেম্বর পর্যন্ত 1 লাখেরও অধিক রোহিঙ্গা আবারও বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা দাঁড়াইছে 12 লাখের বেশি। আচ্ছা, আপনারা কি জানেন যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে পতিত আওয়ামী লীগ সরকার কোন ধরনের বাস্তবিক পদক্ষেপ নেয়নি? এর মূল কারণ হচ্ছে দিল্লি দেশে হাসিনা সরকার ভারতের স্বার্থ রক্ষা করছে। রোহিঙ্গারা ফিরে না আসুক, এটাই তো ইন্ডিয়া চায়। কারণ রোহিঙ্গাদের তারা যে কালাদান প্রজেক্ট করতেছে সেখানে তো রোহিঙ্গাদের জমির উপরে এসে স্থাপনা করেছে। রোহিঙ্গারা ফিরে গেলে সে করবেটা কি? তার প্রজেক্টের জায়গা তো ছেড়ে দিতে হবে। 2017 সালে খুনি হাসিনা সরকার মায়ানমারের সাথে একটা লোক দেখানো চুক্তি করে, যা ছিল বাংলাদেশের স্বার্থ বিরোধী। ওই চুক্তি আলোচনার টেবিলে মায়ানমারে ওই সময় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে উদ্দেশ্য করে বলছিল যে আপনি মন্ত্রী হইতে পারেন, কিন্তু রাষ্ট্রদূত হিসেবে আমি প্লেনিপটেনশিয়ারি।
দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে সেই চুক্তিতে স্বাক্ষর করতে দেব না, স্বাক্ষর করতে দেয়নি। এরপর কিছুটা ঘষা মাজা করলেও চুক্তির দুর্বলতা কাটানো যায়নি। এতে বাংলাদেশের শরণার্থী হিসেবে অবস্থানরত রোহিঙ্গাদের কারা কারা মায়ানমার থেকে আসছে তার ভেরিফিকেশন মায়ানমার সরকারের হাতেই ন্যস্ত হয়। এই চুক্তি স্বাক্ষরের পর হাসিনা সরকার কয়েক দফায় 8 লক্ষ রোহিঙ্গাদের একটা তালিকা মায়ানমার সরকারকে ভেরিফিকেশনের জন্য দেয়। কিন্তু চুক্তিতে সম্পাদনের পরে দীর্ঘ 7 বছর ধরে হাসিনা সরকার একজন রোহিঙ্গার ভেরিফিকেশনও আদায় করতে পারে না। আগে বলছি, হাসিনা সরকার রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে কোনো দৃশ্যমান প্রচেষ্টা গ্রহণ করেনি, করবেও না। শেখ রেহানা তার বোন হাসিনার উদ্দেশ্যে নাকি বলেছিল যে সে নাকি 16 কোটি বাংলাদেশিদের খাওয়াইতেছে, ভাত খাওয়াইতেছে, সুতরাং কয়েক লাখ রোহিঙ্গাদের খাওয়ানোটা তার জন্য কোনো ব্যাপারই না। শুনেন, বিশেষ করে আমার ছোট বোন, ও আমাকে বললো যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোকের খাওয়া দিতে পারবে না, আর কয়েক লক্ষ লোকের খাবার দিতে পারবে না? এটা আমার ছোট বোন রেহানা ওরই কথা। হাসিনার এই বাগাড়ম্বরের ফলে আন্তর্জাতিক মহলে ধারণা হয় যে রোহিঙ্গারা আর ফিরে যাবে না এবং রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো আপত্তি নাই, তারা থেকে যাবে বাংলাদেশে। প্রত্যাবর্তনের বিষয়ে হাসিনা সরকারের এই ভূমিকায় আন্তর্জাতিক এজেন্ডায় রোহিঙ্গা ইস্যুটা ঝরে পড়তে থাকে। বাংলাদেশে এ নিয়ে আলোচনা প্রায় বিলীন হয়ে আসে, বিষয়টা দেশে বিদেশে প্রায় মৃত অবস্থায় চলে যায়। ইতিমধ্যে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।